রাধে রাধে। আমি শ্রী দিব্যসুন্দর হাজরা চলে এলাম আরেকটি আজকে নতুন ভিডিও নিয়ে। যেহেতু পঞ্চাঙ্গের ওপর ভিডিও আপলোড করছি, আপনাদের অনেক প্রশ্ন কোয়ারি আসছে পঞ্চাঙ্গের ওপর, এবং 4 অক্টোবর থেকে যে আমাদের পঞ্চাঙ্গ কোর্স শুরু হচ্ছে, প্রায় সিট কিন্তু ভর্তি। আর 1-2 জনকে হয়তো নেওয়া যেতে পারে। আপনারা যদি ইচ্ছুক থাকেন তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন নিজের দেওয়া হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট নাম্বার, নাহলে নেক্সট ব্যাচ যবে শুরু হবে তবে আপনারা অ্যাডমিশন নিতে পারেন। যাক, আজকে আমি আপনাদের সামনে পঞ্চাঙ্গের মাধ্যমে কিভাবে বিবাহটা দেখতে হয় সেটাকে আমি আপনাদের সম্পূর্ণরূপে উপস্থাপন করব। তবে আজকে বলে রাখি, যেহেতু নক্ষত্র নিয়ে বিবাহের কথা বা নক্ষত্র নিয়ে প্রেডিক্টের কথা, সেই নক্ষত্রটা সেভাবে আমি কিন্তু আলোকপাত করব না। বিবাহের জন্য আমরা মেইনলি যেটা পঞ্চাঙ্গের উপর জোর দিই সেটি হচ্ছে তিথি। তাহলে তিথিকে আমাদের গুরুত্ব দিতে হবে। আমরা যে তিথিতে জন্মগ্রহণ করে থাকি সেটার উপর ডিপেন্ড করে আমরা বিবাহ বা বিবাহিত জীবনটা খুব ভালোভাবে দেখে থাকি। এখানে তিথি দেখুন কি আছে লেখা, কৃষ্ণ একাদশী তিথি। আমি পঞ্চাঙ্গটা পুরোটাই লিখে নিয়েছি, যেহেতু আমরা পঞ্চাঙ্গ দেখছি সে কারণে। তিথি হচ্ছে কৃষ্ণ একাদশী তিথি, ঠিক আছে। যার লর্ড হচ্ছে একাদশী তিথি, সেটা হচ্ছে মঙ্গল। এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে বারটা দেখুন মঙ্গলবার, বার আর তিথি অধিপতি সেম হওয়া ভালো না। বার আর তিথি অধিপতি সেম হলে সেটা সমস্যা বা প্রবলেমদায়ক হয় সম্পর্কের ক্ষেত্রে। তবে তিথি অধিপতি যদি আমাদের এই যে জন্মছক বা জন্মকুণ্ডলী বানানো আছে সেখানে যদি কোনোভাবে 3rd, 7th, 11 অর্থাৎ কাম ত্রিকোণের সাথে সম্পর্ক স্থাপন করে বা কাম ত্রিকোণে অবস্থান করে, তাহলে তিথি অধিপতিকে যথেষ্ট পরিমাণ শুভ হিসেবে গণনা করা হয়ে থাকে। হ্যাঁ, এবার ধরুন আপনি কারো বার্থ চার্ট খুললেন, যেমন এই ব্যক্তির বার্থ চার্ট খোলার পর ওনার ডেট অফ বার্থ লেখা আছে, দেখতে পাচ্ছেন যে আপনি মঙ্গল হচ্ছে অষ্টমে অবস্থান করেছে এই হাউসে, ঠিক আছে। আর 3, 7, 11 মধ্যে কিন্তু সেটা নেই। এবার যেহেতু কাম ত্রিকোণে অষ্টমে রয়েছে, তবে এখানে মজার বিষয় হচ্ছে যে সেটি হলো যে এখানে 11th লর্ড যেহেতু মার্সই বটে, তাহলে কথা না কথা 11th এর একটা ভাইব্রেশন কিন্তু আমরা দেখতে পাবো। সপ্তমের কোনো ভাইব্রেশন নেই, কোনো কম্বিনেশন নেই। 3rd এরও কোনো ভাইব্রেশন বা কম্বিনেশন নেই, যেহেতু একটাও কাম ত্রিকোণের ভাইব্রেশন বা কম্বিনেশন এখানে এসেছে। তো কিছুটা পরিমাণ জাস্ট যদি বলা হয় 20-30% মতো আর কি গুড বহন করতে চাইবে, যেহেতু কাম ত্রিকোণের সেভাবে সম্পর্ক নেই, বাকিটা কিন্তু সমস্যাদায়ক প্রবলেম। অর্থাৎ এনার এই প্লেসমেন্টটা দেখে আমরা কিন্তু বুঝতে পারবো যে এনার কিন্তু বিবাহ বা বিবাহিত জীবনে কিন্তু কোনো রকম ভাবে ট্রাভেল বা সমস্যা নির্দেশ করছে। তবে মজার বিষয় এখানটা না। এবার মেন কথা হচ্ছে যে বিবাহ কবে বা কখন হবে এই বিষয়ে আমরা কিভাবে দেখব। কারণ আমরা তো যখন পঞ্চাঙ্গ দেখব, ঠিক আছে, মহাদশার উপর গুরুত্ব আরোপ করলেও আমরা কিন্তু শুধুমাত্র বার্থ চার্ট দেখে প্রেডিক্ট করতে পারবো যে কিভাবে হয়। খুব সহজ উপায়। দেখুন, যে কোনো বার্থ চার্টের ক্ষেত্রে আমরা জুপিটারকে দেখবো যে জুপিটারের প্লেসমেন্ট কোথায় আছে। হ্যাঁ, প্রথমত হচ্ছে এর ম্যারেজ লাইফ দেখে নিলাম যে কেমন কি আছে। যদি আমরা বলি যে বিবাহ কবে হবে কথা, জুপিটার যার যে জন্মছকে জুপিটার যেখানে আছে সেখানে সেই সাপেক্ষে কিছু কিছু এজ আছে, সেই এজ গুলাকে ইন্ডিকেট করে। তিথি অধিপতি যদি এই জুপিটারের আশেপাশে থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এজ গুলিতে বিবাহ হতে দেখা যায়। আর যদি তৃতীয় অধিপতি কোনোভাবে জুপিটারের থাকে যে ডিস্টেন্স বজায় করে, তাহলে কিন্তু চেষ্টা করতে হয়, এফোর্ট দিতে হয়। এইটা আর একটা হচ্ছে যে কোনোভাবে যদি বিবাহের ভাব সপ্তম ভাবের সাথে যদি কোনোভাবে নেগেটিভ বা পীড়িত বিষয় থেকে থাকে, তাহলেও কিন্তু বিবাহ সামান্য লেট হওয়ার সম্ভাবনা থেকে থাকে। তাহলে আমরা যে এজ গুলা পাবো, যে ধরুন আমি বলছি কোনো একটা ক্ষেত্রে, যেহেতু আমাদের আইনত ভাবে 21 বছরের বিবাহ কথা আছে, তাহলে ধরুন কারণ আমি 23 পাচ্ছি, ওকে। 23 বছর যেহেতু পাচ্ছি, এবার 23 বছরে যদি আমরা তার বিবাহের কথা বলে থাকি বা মেনশন করে থাকি, সেটা হতে পারে না হতে পারে। এই সম্ভাবনাটা আসবে কিভাবে? তিথি অধিপতি যদি জুপিটারের আশেপাশে থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনাই নির্দেশ করছে যে খুব একটা লেট করবে না বা খুব একটা দেরি করবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। যদি তিথি অধিপতির সাথে যদি কোনোভাবে জুপিটারের গ্যাপ সৃষ্টি হয়, অনেকটা মানে 2টো ঘরের পর আছে বা 4টে ঘরের পর আছে বা 10টা ঘরের পর আছে, ঠিক আছে, ইত্যাদি তৈরি হয়, মানে একটা ঘরেই আছে, মানে জুপিটার তার পরবর্তী কক্ষেই কিন্তু তৃতীয় অধিপতি আছে, ডিস্টেন্সে খুব একটা বেশি নয়। তাহলে এনাদের যে প্রাইমারি ধরুন 23 বছর বয়সে যদি বিবাহ যোগ দেখাচ্ছে, তাহলে মোটামুটি 23-24 বছর মধ্যে হয়ে যাবে, এই সম্ভাবনায় আমরা বলতে পারি। যদি সপ্তম ভাব নেগেটিভ বা পীড়িত হওয়ার যে কনসেপ্টটা বললাম সেটা যদি হয়ে যায় এবং তিথি যদি দূরে থাকে, তাহলে 23-এ যোগ দেখালো, নেক্সট যোগ যবে দেখাবে তবে হওয়ার সম্ভাবনা বা আরো লেট হওয়ার সম্ভাবনা কিন্তু হবে। তো সেইভাবে এজটাকে কিন্তু আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে আমরা এখানে যদি বোঝার চেষ্টা করি, তাহলে
সপ্তমে বৃহস্পতি, দেখুন সপ্তমে বৃহস্পতির বিবাহ বয়স যদি আমরা দেখি অনেকগুলি আছে, আমি যেটা মেন পয়েন্ট আছে সেগুলি আপনাদের সামনে বলছি। সপ্তমের ক্ষেত্রে বিবাহ বয়স হচ্ছে যে কোনো জাতক বা জাতিকার, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার 25, 26, মানে যে বা যাদেরই জন্মছকে আপনি যদি দেখতে পান যে বার্থ চার্টের মধ্যে 7th-এ জুপিটার অবস্থান করছে, হ্যাঁ, 25, 26, 31, 32, ঠিক আছে, মানে আপনাকে প্লাস 25, 6, 31, 26, 6, 32, ঠিক আছে। এটাকে যদি আরো ইয়ে করেন তাহলে 31, 6 হয়ে যাবে 37, আর 32 হয়ে যাবে 32, হ্যাঁ। এই এইজগুলি যেহেতু আমি কিন্তু এখানে আইনত ভাবে যেহেতু 21 বছরের পরে বিবাহ করার কথা, তারপরে আমি এজগুলিকে বলেছি সেই হিসাবে। কিন্তু আগেকার সময় আলাদা প্রসেস বা নিয়ম ছিল, তখনকার যদি দেখেন তাহলে কিন্তু সে আপনাকে প্রত্যেকটা এজ কিন্তু জানতে হবে, তবে গিয়ে পারবেন। যখন মানে তিথি দূরবর্তী হয় বা সপ্তম বা পাপ পীড়িত হয় বা নেগেটিভ থেকে থাকে, তখন কিন্তু এর থেকে +3 করলেও কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা, মানে যাদের সহজ মানে বিয়ে হচ্ছে না, চেষ্টা করছে, এফোর্ট দিচ্ছে, তাদের ক্ষেত্রে এখান থেকে +3 করেও কিন্তু বিবাহ হওয়ার যোগ কিন্তু তৈরি করে। এবার বিষয়টা হচ্ছে যে আমি ধরুন এনার নিলাম, তাহলে এনার যেহেতু সপ্তমে সেভাবে কোন রকম পীড়িত নয় গো। আর এছাড়া আমরা যদি দেখে থাকি তৃতীয় অধিপতি বৃহস্পতির থেকে কাছাকাছি আছে, তাহলে আমরা বলতে পারি যে প্রাইমারি যে প্রথম এজটা ইন্ডিকেট করছে এই এজের মধ্যে ওই জাতক বা জাতিকার কিন্তু বিবাহ পরিপূর্ণ বা সম্পন্ন হবে। এটা সপ্তমের ক্ষেত্রে। এবার ধরুন এই জন্মছক থেকে আমি যদি বৃহস্পতি এক্সাম্পলটা এখানে মুছে দিয়ে বৃহস্পতিকে ধরুন আমি অবস্থান করালাম, সেটি হচ্ছে যে চতুর্থ ভাবে, ঠিক আছে, সেম চার্ট রাখলাম, হ্যাঁ, চতুর্থ ভাবে আচ্ছা অবস্থান করলাম। এবার যদি এখানে নোটিস করেন তাহলে দেখতে পাবেন যে চতুর্থ ভাবে যেহেতু বৃহস্পতি অবস্থান করছে, তাহলে তৃতীয় অধিপতির থেকে বৃহস্পতির ডিস্টেন্সটা দেখুন। এই বৃহস্পতির থেকে তৃতীয় অধিপতির ডিস্টেন্স 1, 2, 3, 4, 5 ঘর ডিস্টেন্স হয়ে গেছে, মানে ডিস্টেন্স বেড়েছে। তাহলে এখানে চতুর্থ ঘর যে সমস্ত বিবাহের বয়সকে ইন্ডিকেট করবে, ধরুন চতুর্থ বা বিবাহের বয়সকে যেগুলো ইন্ডিকেট করে থাকে সেটি হচ্ছে যে 22, 23, 28, 29, 34, 35 ইন্দ্রাণী, ঠিক আছে। যদি 21-এর পর আমার যে এজটা আসবে সেটা। এবার দেখুন যেহেতু ডিস্টেন্স ক্রিয়েট করেছে, তাহলে এবং সপ্তম ভাব সেইভাবে কিন্তু ইয়ে নয়, কিন্তু ডিস্টেন্স যেহেতু ক্রিয়েট করেছে, তাহলে কথা না কথা এটাকে প্রথমেরটাই হওয়ার সম্ভাবনা কিন্তু নেই, ঠিক আছে। ওই প্রথমে বললাম যে ধরুন চেষ্টা যদি করে তাহলে এর থেকে +3, তাহলে এখান থেকে +3 করলে কত আসবে, মোটামুটি 25, 26, যেহেতু খুব একটা পীড়িত নেই তো, তাহলে ওই মোটামুটি আপনি বলতে পারেন যে 25, 26 এর মধ্যেও কিন্তু এরা বিবাহ যোগ তৈরি করছে। কিন্তু যদি এই জুপিটারটা এখানেই থাক, মঙ্গলটাকে তৃতীয় অধিপতিটাকে মঙ্গলটাকে ধরুন এখানে নিলাম কাছে, ঠিক আছে, তাহলে কিন্তু এই কনসেপ্টটা চেঞ্জ হয়ে যাবে এখানে এটা, কারণ কাছে চলে এসেছে এবং যদি নেগেটিভ নেয় তাহলে 22 এবং 23 বছরের মধ্যে কিন্তু জাতক বা জাতিকার বিবাহ নির্দেশ করছে। তাহলে আপনাদের শুধুমাত্র জুপিটারের প্লেসমেন্ট দেখতে হবে এবং তৃতীয় অধিপতি কতটা কাছেই আছে এবং সপ্তম ভাবটা পাপড়িত আছে কিনা এটা দেখলেই বোঝা যাবে যে তার বিবাহটা কতটা এজি পরিপূর্ণ হওয়ার সম্ভাবনা আছে। শুধুমাত্র এটা পঞ্চাঙ্গ কোর্সে শুধুমাত্র জুপিটারকে দেখেই আপনারা কিন্তু বুঝতে পারবেন যে কিন্তু হ্যাঁ প্রত্যেকটা মানে এই যে প্ল্যানেটটার কিন্তু একটা এজ আছে, বয়স আছে, সেই বয়সটা সাপেক্ষে আপনাকে কিন্তু ধরতে হবে যে এই বয়সটা। যেমন আমি সপ্তমটার বললাম, ধরুন কারো জন্মছকে যে দ্বিতীয় বৃহস্পতি থাকে, দ্বিতীয় বৃহস্পতি আর্লি এজকেও ইন্ডিকেট করে, তবে দ্বিতীয় বৃহস্পতি নর্মালি যদি এজ বলা হয় থাকে সেটি হচ্ছে যে 24, 25, 30, 31, ঠিক আছে, 34, 37। এবার যে এই যে এজগুলোকে ইন্ডিকেট করছে তাই এটা তিথিটা কতটা কাছাকাছি আছে এবং সপ্তমটা কতটা ড্যামেজ আছে তার উপর বেস করে, যে প্রথমেরটাই বিবাহ হবে এমনটা নয়, তার পরবর্তী এজগুলোকে হবে, মানে প্রত্যেকটা ক্ষেত্রে জুপিটারের প্লেসমেন্ট দেখলে তার এজগুলোকে খুব ভালোভাবে বোঝা যায়। যে কোনো ব্যক্তি যেখানে জন্মছকে যদি থেকে থাকে, ধরুন কারো যদি ষষ্ঠে থাকে, ষষ্ঠ এজ ইন্ডিকেট করে 21 বছর বয়সকে, 26, 27, 32, 33 কিন্তু সপ্তম যদি তিথিটা কাছাকাছি না থাকে এবং সপ্তম যদি পীড়িত হয় তাহলে কিন্তু মানে যত ড্যামেজ হবে তত কিন্তু পিছাবে, মানে তাড়াতাড়ি হবে না, ঠিক আছে। এই কথাটা মনে রাখতে হবে বা আপনাকে এফোর্ট দিতে হবে। এফোর্ট দিলে তখন ওই বয়সের সাথে +3 যোগ করলে কিন্তু পাওয়া যাবে অরিজিনাল বয়সটা, যে বয়সে আর কি বিয়ে হয়। তো এখানে একটা কথা মনে রাখতে হবে, যে আমার সপোজ আমি বলছি ধরুন 25 আর 26 বেরিয়েছে,
এবার এটাকে -10 আর +10 করতে পারেন, অসুবিধা নেই। মানে ধরুন 25 বছর ঢুকছে, এরকম মানে 24 প্লাস হয়ে গেছে প্রায়, তো সেই ক্ষেত্রে বা 26 বছর হয়ে গেছে প্লাস, মানে 27 কোনো কমপ্লিট হয়নি, এরকমও যদি থাকে তা সেটাকেও আমরা কাউন্ট করে থাকি আগে পিছে। হ্যাঁ, তো মোস্ট প্রবাবলি 70 to 80% ক্ষেত্রে যেখানে জুপিটার থাকে, যে এইজকে ইন্ডিকেট করে, ম্যাক্সিমাম সেখানে সেই সময়ে বিবাহ নির্দেশ করে থাকে। আশা করি এই তথ্য আপনাদের কাজে লাগবে। কয়েকটা বৃহস্পতি প্লেসমেন্ট বললাম, বাকিটা তো ক্লাসের টপিক, ক্লাসে আলোচনা করবো। আপনারা যদি শিখতে ইচ্ছুক থাকেন পঞ্চাঙ্গ করছে, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।